আমার মেয়ে বিভিন্ন রকম সবজি খেতে একদমই পছন্দ করে না। তার পছন্দসই সবজি কয়েকটাই আছে, সেই কয়েকটারও আবার একটা কি দুটো আইটেমই সে পছন্দ করে। যেমন এই ঝিঙ্গা, ঝিঙ্গাটা আমার মেয়ের ভীষণ পছন্দ, কিন্তু ঝিঙ্গা দিয়ে অন্য কিছু রান্না করলে সে খায় না। শুধু ঝিঙ্গা দিয়ে যখন আমি ডিম দিয়ে এভাবে রান্না করে দিই তখনই কিন্তু সে খেতে ভালোবাসে। অনিচ্ছা সত্ত্বে আমি ওকে কোনো কিছুই খাওয়ার জন্য চাপাচাপি করি না। তাই আমি ভাবি যে ও যখন ঝিঙ্গাটা খেতে ভালোবাসে আর ঝিঙ্গাটা ও এভাবেই খায়, তাই ওর জন্য আমি ঝিঙ্গাটাই রান্না করে দিই। একঘেয়েমি সবজি প্রত্যেকদিন রান্না করতে আমার নিজের ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। মেয়ে যেহেতু এটা খেতে ভালোবাসে তাই মেয়ের জন্য আমাকে করতেই হয়। সপ্তাহে বলতে গেলে একদিন আমাদের এই ঝিঙ্গা ডিম দিয়ে হবেই। আর এখন ঝিঙ্গা ডিম খেতে খেতে এরকম অবস্থা হয়েছে, আমার না নিজের আর ঝিঙ্গা ডিম খেতে একদমই পছন্দ হয় না, একদম ভালোই লাগে না, পুরো মুখে লেগে গেছে। কারণ ওই যে প্রতি সপ্তাহেই তো একবার করে খাওয়া হচ্ছে। আমি অন্য অনেক রকমভাবে ঝিঙ্গা রান্না করে দেখেছি, কিন্তু কোনোভাবেই আমার মেয়ে সেই বিশেষ একটা পছন্দ করে না। এইটা রান্না করে দিলে সে যতটা না খুশি হয়, যতটা বেশি পছন্দ করে। তাই ভাবলাম ঝিঙ্গা নিয়ে আর এক্সপেরিমেন্ট কখনোই করব না। ও যেটা ভালোবাসে ওকে সেটাই আমি রান্না করে দেব। আমার কথা হচ্ছে, ও যখন কোনো সবজি খায় না সেখানে ও যখন ঝিঙ্গাটা খেতে ভালোবাসছে, তাই ওকে এটাই কেননা খাওয়ানো যাক। আর ও যখন এই আইটেমটাই খেতে ভালোবাসে আর এই আইটেমটার মধ্যে সেরকম কোনো মশলাও ইউজ হয় না, তাই আমার কাছে মনে হয় এটা হেলদি, আর এটার মধ্যে ডিমও থাকছে, তাই আমি এটাই ওকে রান্না করে দিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই নিশ্চয়ই এমন বাচ্চারা আছে যাদেরকে সবজি খাওয়ানো অনেক বড় ব্যাপার, অনেক মুশকিলের ব্যাপার। সেই জায়গায় আমি যখন মনে করছি যে আমার মেয়ে, দেখছি যে আমার মেয়ে এই সবজিটা খেতে ভালোবাসে আর সবাই বলছেও ও যখন এটা এভাবেই খেতে ভালোবাসে তুমি এভাবেই রান্না করে দাও, বেশি বেশি যদি তুমি অন্য কোনো কিছু খাওয়ার জন্য ওকে চাপাচাপি করো তাহলে দেখা যাবে যে একদিন ও এটাই খাওয়া ছেড়ে দেবে। তাই আমি ওকে আর বিশেষ কিছু বলি না। আচ্ছা, রান্নাঘরে কাজ করতে করতে কারা এভাবে পরিষ্কার করো? আমি কিন্তু রান্নাঘরে কাজ করার সাথে সাথে রান্নাঘর পরিষ্কারও করি। কারণ একসাথে সব জমিয়ে রেখে পরিষ্কার করার থেকে রান্নাঘরে কাজ করতে করতে এভাবে পরিষ্কার করে নিলে আমার মনে হয় কাজটা অনেক সহজ হয়ে যায়। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে সবগুলি ঝিঙারই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 5টা ঝিঙা নিয়েছি, দেখে মনে হবে তোমাদের অনেকটাই তো হয়ে গেল শুধু একজনের জন্য, কিন্তু আসলে ঝিঙা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঝিঙা কিন্তু অনেক কমে যায় আর একদম অল্প হয়ে যায়। তাই এই যে 5টা ঝিঙা তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু রান্না করার পরে জাস্ট একটুখানি হয়ে যাবে। এখন ঝিঙ্গাগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। আরও মিহি মিহি করে আমি মাঝে মাঝে কাটি, কিন্তু ওই যে বললাম এক ধরনের সবজি রান্না করতে করতে এক ধরনের সবজি কাটতে কাটতে আমার না একদম বিরক্ত লেগে গেছে। তাই আমি আজকে ঝিঙ্গাগুলোকে একটু বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি। আসলে ঝিঙ্গাগুলো তো সব সিদ্ধ হয়ে নরম হয়েই যাবে, তাই বড় করলাম না, ছোট করলাম না, মিহি করলাম, সেটা কোনো ম্যাটার ক্রিয়েট করে না। তো চলো, আমার ঝিঙ্গা কাটা হয়ে গেছে। এবার ঝিঙ্গাগুলোকে তুলে একটু ভালো করে ধুয়ে নেব। আগেও একবার ধুয়েছি, এখন আবার একটু ধুয়ে নেব। কড়াইতে তেল গরম করে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ ঝিঙ্গাটার মধ্যে আমি একটা পেঁয়াজ দেব। পেঁয়াজটাও কতটুকু তুমি কুচি কুচি করলে, কতটুকু তুমি মিহি করে কাটলে সেটা কোনো ম্যাটার ক্রিয়েট করে না, কিন্তু তারপরে আমি চেষ্টা করি পেঁয়াজটা যাতে সবসময় একটু কুচি কুচি করে কাটার, যতটুকু আমার পক্ষে সম্ভব হয় নাইফ দিয়ে কাটতে। রান্নাঘরে কাজ করতে করতে আমার একটা কথা হঠাৎ করে মনে পড়লো। বিয়ের আগে আমি শুধু অকেশনালি রান্না করতাম বা একটা টিফিন করলাম বা এরকম কিছু, কিন্তু এখন বিয়ের পরে পুরো দস্তুর গৃহিণী হয়ে গেছি। কি করে যে রান্না পুরোটা শিখে ফেললাম সেটা বুঝতেই পারলাম না। আসলে শেখার যদি কোনো ইচ্ছে থাকে তখন তুমি এমনিতেই সব কিছু শিখে যাবে। শুধু শেখার ইচ্ছেটা তোমার মধ্যে থাকতে হবে, সেটা কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য। তোমার মধ্যে যদি শেখার ইচ্ছে না থাকে, তোমাকে শত করে বোঝানো হলেও তুমি কিন্তু তখন সেই জিনিসটা বুঝতে পারবে না, শিখতে পারবে না। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা তেলে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ঝিঙ্গাটা দিয়ে দিয়েছি। এখন ঝিঙ্গাটার মধ্যে লবণ, হলুদ, তারপরে একটু লাল গুঁড়ো লঙ্কা দিয়ে ঢেকে রেখে দেবো। এটা এদিকে সিদ্ধ হতে থাক। আমি এবার আমার আরেকটা আইটেম যেটা তৈরি করব সেটার জন্য আলু কেটে নেব। আচ্ছা, আলু মনে হয় আমাদের প্রত্যেকেরই কিচেনের একটা কমন সবজি। যেই সবজিটা যদি ঘরে না থাকে তখনই মনে হয় কিছু একটা নেই। অন্য সবজি না হলেও চলে, কিন্তু আলুটা কিন্তু মাস্টলি প্রতিদিন থাকতেই হয়।
কিন্তু আলু খাওয়া কিন্তু ততটাও বেশি ভালো না, কারণ আলুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে শর্করা, যেটা আমাদের ডায়াবেটিস রোগ করতে সাহায্য করে। তাই আলু যতটা পরিমাণ কম খাওয়া যায় ততটাই ভালো। কিন্তু আজকে আমি রান্না করব মাংস ভাজা, যেটার সাথে আলু মাস্ট, কারণ আজকে একটা আইটেমই করব। তাই আমি এখানে 4টে আলু নিয়ে নিয়েছি। তোমাদেরকে তো আগেই বলেছি যে সপ্তাহে একদিন, শুধু রবিবার দিন আমাদের বাড়িতে বাজার হয়। তাই পুরো সপ্তাহের বাজারটাই একদিনে করা হয়। আর পুরো সপ্তাহে ওই একবারই আলু পেঁয়াজ সব কিছু আসে। তাই আমাকে বুঝে বুঝেই রান্না করতে হয়, যে সবটা দিয়ে যাতে আমি পুরো সপ্তাহটা চালাতে পারি। আজকে আমার মনে হয়েছে, যেহেতু আমি একটা আইটেমই আজকে রান্না করব, মেয়ের জন্য এই যে ঝিঙ্গা দিয়ে ডিম দিয়ে, আর আমাদের সবার জন্য মাংস ভাজা, অবশ্য মেয়েও সেই মাংস ভাজাটা খাবে, তাই সেই মাংস ভাজাটাতে আমি আজকে একটু বেশি করে আলু দিচ্ছি। জানো তো, বিয়ের আগে আমার বাবার বাড়িতে কখনোই এই মাংস ভাজা খাওয়া হতো না। আমরা নর্মালি মাংসের ঝোল রান্না করে খেতাম বা মাংস দিয়ে অন্য কোনো আইটেম রান্না করে খেতাম, কিন্তু স্পেসিফিক এই মাংস ভাজাটা আমার বাবার বাড়িতে কখনোই হতো না। বিয়ে করে শ্বশুরবাড়িতে আসার পর প্রথমবার যখন আমাকে মাংস ভাজতে বলা হয়েছিল, আমি ভেবেছিলাম মাংসের যে পকোড়া করে যে ফ্রাই করা হয় ওটাই বোধহয় বলা হয়েছে। কিন্তু তারপরে বুঝলাম যে না, মাংস ভাজা আসলে কিছুই না। এরকম ছোটো ছোটো করে চাক চাক করে আলু কেটে, মাংসগুলোকেও সেম সাইজে কেটে, পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে একটু কড়াইতে ভালো করে সেদ্ধ করে ফ্রাই করে নেওয়া। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আলু তো আগেই কেটে নিয়েছি, এবার পেঁয়াজটাকেও একটু কুচি কুচি করে কেটে নেব। ওই যে বললাম, এখানেও পেঁয়াজ সেই কুচি করার প্রয়োজন নেই, নর্মালি কাটলেই চলে, কিন্তু আমি তাও একটু কুচি কুচি করে নিয়েছি। মাংস ভাজার মধ্যে একটু একটু যদি পেঁয়াজটা মাঝে মাঝে কামড়ে পড়ে তাহলে কিন্তু ভালোই লাগে। অবশ্যই পেঁয়াজটা কিন্তু সুসিদ্ধ বা ভাজা করা হতে হবে। কাঁচা পেঁয়াজ কামড়ে পড়লে তখন আবার সেটা বিশেষ একটা ভালো লাগে না। অনেক সময় আমি বড় বড় টুকরো পেঁয়াজও দিয়ে দিই, কিন্তু আজকে আমি সুন্দর করে কুচি কুচি করেই দিয়েছি পেঁয়াজগুলো, কারণ আমার মেয়ে আবার বড় বড় টুকরো পেঁয়াজগুলো ভাজার মধ্যে বা মাংস ভাজার মধ্যে যদি কামড়ে পড়ে, ও তখন সেটা খেতে ভালোবাসে না। আজকে রান্নাঘরে আসতে যেহেতু অনেকটা লেট করে দিয়েছি, তাই একটা আইটেমই করেছিলাম সবার জন্য, আর এই একটা আইটেমই সবাইকে খেতে হবে, তাই সবার পছন্দের কথা খেয়াল রেখেই আমি এই একটা আইটেমই তৈরি করছি। তাই পেঁয়াজটা আর বড় করে দিলাম না, কুচিয়েই দিলাম, যাতে মেয়েও ভালো মতো এটা দিয়েই খেতে পারে। আদা রসুন সব কিছু খোসা ছাড়িয়ে নিয়েছি। আদা রসুন এবার সব কিছু একটু কুচি করে নেব। সব কিছু কুচি করে নেওয়ার প্রয়োজনটা কেন জানো তো? আসলে আমি না কোনো কিছুই কামড়ে পড়লে খেতে পছন্দ করি না, তাই আমার জন্যই আসলে সব কিছু কুচি করে নিতে হয়। নাহলে কিন্তু এভাবে টুকরো টুকরো করে কেটেও দিয়ে দেওয়া যায়। কিন্তু ওই যে খেতে বসবো তখন পেঁয়াজ কামড়ে পড়লে ঠিক আছে, কিন্তু আদা যদি আমার কামড়ে পড়ে বা রসুন যদি আমার কামড়ে পড়ে, আমার কিন্তু সেদিনের খাওয়াটাই বরবাদ হয়ে যায়। তাই আমার জন্যই আমাকে এই খাটনিটা করতে হয় যে সব কিছু আমাকে কুচিয়ে নিতে হয়। সব কিছু কুচিয়ে নিলাম। এই ফাঁকে আমার ঝিঙ্গাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখো কতটা জল ছেড়ে আর কতটুকু পরিমাণ হয়ে গেছে। কেটেছিলাম যখন 5টা ঝিঙে, মনে হয়েছিল শুধু মেয়ের জন্য এতটা রান্না করব, কিছুটা রেখে দিই। তারপরে দেখলাম যে না, সিদ্ধ হয়ে যাওয়ার পর এইটুকু হয়ে গেছে। এখন ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। ডিমটা একটু ভাজা ভাজা হবে, ঝিঙ্গাটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমার ঝিঙ্গা ডিম একদম রেডি, নামিয়ে নেব। এটা যে এত সুস্বাদু হয়, আমার মেয়ে খেতে এত ভালোবাসে, তাই আমারও না এখন যতই বিরক্ত লাগুক, তাও মেয়ের জন্য করতেই হবে, তাই বানিয়ে নিলাম। ঝিঙ্গার জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। ঝিঙ্গার জল জল ভাবটা থাকলে কিন্তু খেতে অতটা স্বাদ লাগে না, তাই আমি জলটা একদম ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপর আরেক পাশে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে পরে ওইটাতে দিয়ে দিয়েছি আলুগুলো একটু ভাজা ভাজা হবে। আলুর মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ। এবার আলুগুলোকে একটু ঢেকে রেখে দেবো, এইদিকে আলুটা একটু ভাজা ভাজা হতে থাক। সকালবেলা থেকে জানো তো, একবার বৃষ্টি আসছে, একবার রোদ উঠছে, কিছুই বোঝা যাচ্ছে না। রোদ উঠেছিল, তাই একটা আঙ্কেলকে ডাকা হয়েছিল একটু ঘর বাড়িটা পরিষ্কার করে দেবে বাইরে থেকেই, কারণ পুজো আসছে তো। কিন্তু বৃষ্টির জন্য আঙ্কেলটা ঠিকমতো কাজই করতে পারছে না। যাই হোক, আমার এদিকে আলু ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে আবার তেল দিয়ে পেঁয়াজ আদা রসুনগুলো দিয়ে দেবো একটু ভাজা ভাজা হওয়ার জন্য। পেঁয়াজ আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে পরে এটার মধ্যে মাংসটা দিয়ে দেব। এটার মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর দেবো একটু শুকনো লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা কিন্তু একদমই ইউজ করিনি, কারণ বাচ্চারাও খাবে, আর আমার বাচ্চারা কিন্তু একটুও ঝাল খেতে পারে না। ছোটোবেলা থেকে কিন্তু আমি একদম ওদের জন্য আলাদা করিনি, আমাদের তরকারি খাইয়েছি, কিন্তু তারপরেও কেন জানি না ওরা কিন্তু ঝাল খেতেই পারে না। ভাজা হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো।
মাংসটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, অনেকটা পরিমাণ মাংস থেকে জল বেরিয়েছে। সব জলগুলো যখন শুকিয়ে গেছে, ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এখন আলুটাও মিক্স করে দেবো মাংসটার সাথে। আর একটু ভালো করে নেড়ে চেড়ে ব্যাস নামিয়ে নিলেই হয়ে যাবে। তো যেহেতু রান্নাঘরে যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই রান্নাবান্না সেরে ঠাকুর ঘরে আসতেও কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। তাই ছাদের ওপর গিয়ে আর ভিডিও করলাম না, কারণ যারা ভিডিও করো তারা তো বুঝোই যে একটা কাজ যেখানে আধা ঘন্টায় হয়ে যায়, সেখানে ভিডিও করতে গেলে কিন্তু 1 ঘন্টার উপরে চলে যায়। আর হঠাৎ করেই বাইরে একটু বৃষ্টিও হচ্ছিল, তাই আজকে আর ক্যামেরা নিয়ে গিয়ে উপরে ছাদে ভিডিও করলাম না। একবারে ফুল নিয়ে এসেছি, ফুল দিয়ে ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আজকে কিন্তু অনেক কটা ফুল পেয়েছিলাম, আর ফুলগুলিও অনেক তাজা তাজা ছিল। দেখো অনেক কটা নীলকণ্ঠও কিন্তু পেয়েছি। কেমন লাগছে আমার ঠাকুর ঘরটাকে ফুল দিয়ে সাজানোর পর তোমরা কমেন্ট করে জানিও। তো চলো এবার পুজো করে নিই। আজকে যেহেতু মঙ্গলবার, আমি একটু বজরংবলীর পুজোও করলাম। আমার ঘরে যেহেতু বজরংবলীর আলাদা কোনো বিগ্রহ নেই, তাই হনুমান চালিসার মধ্যেই আমি বজরংবলীর পুজো সবসময় করি। চলো এবার আরতি করে নেব। একবার আলগাভাবে আরতি করেছি, একবার ধূপ দিয়ে, মোমবাতি দিয়ে, জল শঙ্খ দিয়ে, আবার এভাবে একবার আরতি করছি। আমার না এভাবে আরতি করতে খুব ভালো লাগে। ছোটোবেলা থেকে যখন দেখতাম গান্নু ভাইয়াকে এভাবে আরতি করা হয়, আমার না ভীষণ ভালো লাগতো। কিন্তু আরতির থালাটা আরেকটু সুন্দরভাবে সাজাতে হতো। আজকে তাড়াহুড়ো তো, তাই শুধু ধূপকাঠি আর মোমবাতি দিয়েই আরতির থালাটা নিয়ে আমি আরতি করে দিয়েছি। তোমাদের কার কার এভাবে একসাথে আরতি করতে ভালো লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমার এই ছোট্ট ঠাকুর ঘরটা তোমাদের কাছে কেমন লাগে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, ব্যাস এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট ব্লগটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের কথাগুলো আমাকে বলো, যাতে আমি আমার ব্লগটা আর একটু ভালো করতে পারি, কিভাবে কি করতে পারি। ভালো থেকো তোমরা, তোমাদের সাথে আবার আমার গল্প হবে, অনেক গল্প করব আমরা। আজ তাহলে আসি, এখানেই ব্লগটা শেষ করছি। বাই বাই।